সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান। আজকে অন্যান্য দিনের মতন সরাসরি অনুষ্ঠান আপনারা দেখছেন। আমি গত কয়েকদিনের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম একটু সময়ের উপর নির্ভর করে, জন্ম তারিখ এবং বাস্তু নিয়ে। আজকেও যথারীতি তাই। যদি কেউ মনে করেন কারোর জন্ম তারিখ নিয়ে কোনো প্রশ্ন আছে, ফোন করতে পারেন। যদি কেউ বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান, তার জন্য ফোন করতে পারেন। কিন্তু আবারও একটা সেই অনুরোধ, বাস্তুর বিষয়ে কথা বলতে গেলে কিন্তু খুব মনে করে বলছি, তার থেকে বেটার হবে যদি আপনি আপনার হাতের কাছে আপনার বাড়ির, আপনার ফ্ল্যাটের বা যেখানকার বাস্তু সম্বন্ধে জানতে চাইবেন, তার কোনো প্ল্যান, ড্রয়িং বা স্কেচ সামনে রেখে আপনি আলোচনা করেন। যাই হোক, একদম সরাসরি অনুষ্ঠানে প্রবেশ করি। আমি গত কয়েকদিনে যে অনুষ্ঠান দেখছেন তাতে আমি মূলত বলছিলাম বিশেষ করে বাস্তুর কথা। যারা বাস্তু বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে বলে মনে করছেন, বা যারা রয়েছেন একটা শঙ্কার মধ্যে যে আমাদের জীবনের, আপনাদের পরিবারের যে প্রবলেমগুলি, তার জন্য বাস্তু কোনোভাবে দায়ী নয় তো? কারণ যারা আমার অনুষ্ঠান দেখেন তারা জানেন, তারা জেনে গেছেন যে আমরা আমাদের জীবনে ডেভেলপমেন্টগুলি পাবার জন্যে যা কিছু করি তার পেছনে কিন্তু একটা বেশ বড় অবদান রয়েছে আমাদের বাস্তুর, যাকে আমি বলি বাস্তুর আশীর্বাদ। এটা আমরা কি করে পাই? এখানে কিন্তু আপনার একটা পরিকল্পনা, একটা ব্যবস্থাপনা, এটুকুই যথেষ্ট। তার পরবর্তীকালে কিন্তু আপনাকে কিছু করতে হচ্ছে না। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আপনি একবার বাস্তুর জন্য মাথা ঘামিয়ে এই ব্যবস্থাপনাটা যদি নেন, তাহলে আদি অনন্তকাল এর একটা প্রপার বেনিফিট আপনি পাবেন। আর যদি এই ব্যবস্থাপনাটা ভুল হয়, বাস্তুসম্মত না হয়, তাহলেও কিন্তু ঠিক উল্টো দিক থেকে একদম কন্টিনিউয়াসলি আপনি প্রবলেমের মধ্যে থাকবেন। এবং নট অনলি আপনি, আপনার পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশন, যারা এই বাস্তুটিকে নিজেদের কাজে লাগাবেন, তারা প্রত্যেকে প্রবলেমে থাকবেন। আর যদি ভালো হয়, তাহলে তার ভালো এফেক্টটা এই বাস্তু বংশানুক্রমে প্রত্যেকের উপর একটা সঠিক প্রভাব ফেলবে। তার মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আপনার সঠিক চিন্তাভাবনা, আপনার পরিকল্পনা আগামী দিনে আপনার আগামী প্রজন্মকে একটা বেটারমেন্ট দিয়ে যেতে পারে। কি ব্যবস্থাপনা? হয় আপনি একটা কারখানা বানাচ্ছেন, আপনি একটা ব্যবসা করবেন, কারখানা করছেন। আমরা খুব স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি এই কারখানাটি আপনার জীবদ্দশা পর্যন্তই চলবে, তা কিন্তু নয়। পরবর্তীকালে আপনার এই এস্টাবলিশমেন্টটা, আপনার এই ডেভেলপমেন্টটা কন্টিনিউ করবে আপনার পরবর্তী জেনারেশন। হতে পারে আপনার দুটি সন্তান, দুজনই করবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু একজন তো করতে পারে, একজন এটাকে আরো ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারে। এটাই তো আমাদের চিন্তা ভাবনা। সেক্ষেত্রে দাঁড়িয়ে ছোট্ট একটুখানি আপনারা মনে করে নিন, একটা কারখানার মধ্যে যে সেট আপটা করতে হয়, তার প্রোডাকশন ইউনিট, তার কোথায় র মেটেরিয়াল থাকবে, কোথায় ইকোনমিক সেক্টর হবে, কোথায় যদি আগুন লাগে আগুনের কাজটা কোথায় হবে, যদি জল লাগে জলের কাজটা কোথায় হবে, সেখানে অফিস রুমটা কোথায় হবে, সেখানে লেবার রুম কোথায় হবে, সেখানে আপনি যে বাথরুম টয়লেট ইউজ করবেন সেটা কোন জায়গায় করলে ভালো হয়। এই যে সেট আপটা খুব বিশাল বড় ব্যাপার নয়, কিন্তু এগুলো আপনি করবেনই করবেন, খালি প্ল্যানিংটা যেন বাস্তুসম্মত হয়। সঠিক জায়গায় যদি এগুলো অবস্থান করে, তাহলে আপনার সঠিক কর্ম আর বাস্তুর সঠিক প্রভাব, এই দুয়ে মিলে বংশানুক্রমে আপনার এই কারখানাকে বুস্ট আপ করে যাবে। অ্যাজ ইট ইজ, সেম অ্যাজ আপনার বাড়ি, আপনার ফ্ল্যাট। আপনি বাড়ি বানাবেন, বাড়িতে রান্নাঘর বানাবেন, বাথরুম টয়লেট বানাবেন, বেডরুম বানাবেন, আপনি একটা প্রধান সদর দরজা বানাবেন, সিঁড়ি বানাবেন, এগুলো তো বানাবেন। খালি একটা পরিকল্পনা, কোন জায়গাটায় বানালে এটা বাস্তুসম্মত হবে, আর কিছু নয়। কিন্তু এটুকু আইডিয়া করে যদি আপনি করেন, তার একটা পজিটিভ এফেক্ট আপনি, আপনার পরিবার এবং পরবর্তী জেনারেশনের পর জেনারেশন সবাই পাবেন। আবার উল্টো দিক, ধরুন কোনো কারণে ভুল করলেন, রান্নাঘর উত্তর দিক, বাথরুম টয়লেট দক্ষিণ পশ্চিম, সদর দরজা দক্ষিণ দিক, সিঁড়ি উত্তর পূর্ব দিক। আপনি কিন্তু বানিয়েছেন, আপনি আছেন, বাট আপনি প্রবলেমের মধ্যে আছেন। আসছি আলোচনা। হ্যালো, নমস্কার, কে বলছেন? মালদা থেকে বলছি। মালদা থেকে? আচ্ছা, কি নাম আপনার?
আমার নাম রামপ্রসাদ ভৌমিক। আচ্ছা, কার বিষয়ে কথা বলবো? ছেলের বিষয়। ডেট অফ বার্থটা কাইন্ডলি বলুন। 9/6/2005। 9/6/2005। আচ্ছা, টাইমটা? টাইম বেলা 11:40। জন্মস্থান মালদা? হ্যাঁ, মালদা, নিজে গৃহে আর কি, নিজের বাড়িতে। নিজের বাড়িতে মালদা। 11:40 সকাল বললেন? হ্যাঁ, 11:40 এই, সকাল। একটু ধরুন। ছেলে আমাকে একটা জিনিস আপনি বলুন, পড়াশোনার সঙ্গে আপনার ছেলেকে আপনি আর কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে দেখেন? খেলাধুলো কোনো দিকে কোনো ইন্টারেস্ট পাচ্ছেন? খেলাধুলা বলতে ওই যে কি বলবো, গুলি নিয়ে না না না, প্রপার কোনো দিকে কোনো স্পোর্টসের দিকে কোনো অ্যাটেনশন পান আপনি? নেই? আর দেখি কয়েকদিন থেকে দেখি একজনের দোকানে কাজ করছে, 50, 60, 100 যা দিচ্ছে। না না না, ওটা বলিনি। খেলাধুলোর দিকে কোনো ইন্টারেস্ট নেই তো? না, নেই, ওকে। খেলাধুলা ইন্টারেস্ট ছিল। আচ্ছা, এই মুহূর্তে তার মানে পড়াশোনা করছে না? না, পড়াশোনা করছে। করছে, কি পড়ছে? ক্লাস 9-এ পড়ছে। আচ্ছা, তাহলে আপনি যে বললেন কারো দোকানে কি সব করছে বললেন? না, অফ টাইমটাই, বৈকাল টাইমটাই দোকানে থাকছে। আচ্ছা, আপনি আমার কাছে কি জানতে চাইছেন, কেন ফোন করেছেন? পড়াশোনাটা হবে কি হবে না, একে মেজাজ করা তো। শুনুন, আমি একটা কথা আপনাকে বলি, পড়াশোনাটা হবে কি হবে না টোটালটাই ডিপেন্ড করছে আপনার ছেলের সুস্থ মানসিকতার উপর। আপনার ছেলের মানসিকতা পড়াশোনার উপরে খুব একটা নেই। ওর যে পড়া যে ভালোবেসে আমি নিজের ইচ্ছে পড়াশোনা করা, এটা ওর মধ্যে নেই। আপনি জোর করে পড়াচ্ছেন বলে পড়াশোনাটা করছে। আপনি যদি জোর না করেন, পড়াশোনা কালকে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা আপনি বুঝতে পারছেন তো? প্রতিদিন দেখছেন আপনি আপনার ছেলেকে। হ্যাঁ, হ্যাঁ। আপনি একটা কাজ, আপনি বুঝুন, আপনি একটা কাজ নিজের ইচ্ছেই করেন আর আপনাকে জোর করে ঠেলে করানো, দুটো রেজাল্ট এক হবে না আপনার। না, 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 তো আপনার ছেলের পড়ার প্রতি যে ইচ্ছেটা, আগ্রহটা, সেটা নেই, 1 নম্বর। 2 নম্বর, যদি বা ওকে আপনি জোর করে পড়তে বসালেন, ওর কিছুতেই কিন্তু মনঃসংযোগ থাকবে না। ওই কিছুক্ষণ পরেই কিন্তু উঠে পড়লাম, আর ভাল লাগছে না, অন্য। দেখে দেখে চলতে হয়, কোনদিন যায় কোনদিন যায় না। রাইট। এবার আমায় বলুন যে আপনি আমার কোশ্চেনটা করলেন পড়াশুনো কতদূর হবে। যে পড়াশুনোটা করবে সে যদি ভালোবেসে আন্তরিকভাবে না করে, তাহলে কি আর করতে পারবে? চলবে না তো। আপনি কতদিন ঠেলে করাবেন? যেদিনকে আপনার ছেলের মনের মধ্যে পড়াশোনার প্রতি একটা ভালোবাসা আসবে, নিজের ইচ্ছে করতে ইচ্ছে করবে, সেদিনই আপনার এই দুশ্চিন্তা থেকে মুক্তি, তার আগে নয়। এই দিনটা পেতে গেলে আপনাকে কিছু করতে হবে। সেটা কি আপনি করতে রাজি আছেন? আপনি যেটাই করুন, আমি ওদিকে যাইনি দাদা, আমি আপনাকে কিচ্ছু বলিনি। আপনাকে 2 কোটি, 10 কোটি, 50 কোটি কিচ্ছু বলিনি। আপনি যাই করুন, যাতে ছেলের এই মনোভাবটা পড়াশোনার প্রতি আসে। আমি যদি আপনাকে কিছু করতে বলি, আপনি কি করতে পারবেন? চেষ্টা করবেন তো? রাইট। তাহলে সবার আগে শুনুন, শুনুন আমি বলে দিই, সবার আগে চেষ্টা করুন, এরকম 2, 4, 5 মিনিটে হবে না। আমার কাছে বা মালদাতেই কোনো ভালো একটা অ্যাস্ট্রোলজার কাছে যান, গিয়ে পুরো জন্মছকটা বিচার, আমি বলিনি বিচার করান, করিয়ে কিছু রেমেডি দিন। অনেক টাকা পয়সা লাগবে না দাদা। কলকাতায় যদি কখনো আসতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। একে আমরা একটা স্টেবল কন্ডিশনে আনতে পারবো এখনো। এরপরে আর আপনি পারবেন না। এই যে এখন ওর যে বয়সটা চলছে, গোটা 15 বছর বয়স, এটা যদি 18, 19, 20 হয়ে যায়, আপনি ওকে আর ডাইভার্ট করাতে পারবেন না। এই আগামী 2-3 বছরের মধ্যে এই নরম মাটিটাকে গড়ে পিঠে তৈরি করে নিতে হবে দাদা। এটা বুঝে নিন। যদি পারেন এটুকু আপনি করবেন, এটা আমার রিকোয়েস্ট। আপনি গরিব মানুষ, আমি বুঝে গেছি, বলতে হবে না। যদি পারেন যেখানে হোক, অল্প স্বল্প করে হোক, বা যদি কখনো কলকাতায় আসেন আমার কাছে আসুন, আমি আপনার জন্য যতটা পারবো করে দেবো। কেমন? ঠিক। বলুন, কি বলবো? আমি তো সবই জানি, সবই তো বললাম যে এইগুলো যদি ব্যালেন্স না হয়, যে যার মাথা গরম তাকে আপনি শান্ত মাথা করিয়ে বোঝাবেন কি করে? তার যদি মাথাটাই স্থির না হয়, তাকে আপনি ভালো জিনিসটা বোঝাবেন কি করে? সে তো বুঝতে চাইছে না। এগুলোর জন্য রেমেডির প্রয়োজন, প্রতিকার।
কিছু প্রতিকার দিতে হবে আপনার ছেলেকে, তা না হলে এই প্রবলেমটা কন্টিনিউ করবে। যে শুভ অশুভ এই ব্যাপারটা একটু বলেন। কোনটা কোনটা বলুন? শুভ অশুভ এই যে এইটাই দিক থেকে এটাই দিক থেকে এইরকম একটু শুনুন, আমি একটা কথা বলি। এই যে শুভ অশুভ বলুন, এটা কোথায় কাজে লাগে বলুন তো? আমি খুব প্রপার একটা ভালো কাজ করতে চাইছি, আমি পরীক্ষা দিতে চাইছি, আমি পড়াশুনো করতে চাইছি, কোন দিকে মুখ করে বসবো? আমি তো দাদা পড়াশুনো করতেই চাইছি না, তাহলে আমার ওই শুভ অশুভে কি এসে যাবে? আমি যদি চাইতাম দারুণ পড়াশুনো করে দারুণ রেজাল্ট দেবো, তাহলে প্রশান্ত আঙ্কেল বলে দিয়েছে একটা সবুজ রঙের পেন নিয়ে যেতে। আপনার ছেলে তো পড়তেই চাইছে না দাদা, আগে এটাকে ঠিক করুন, তারপরে কি রং ভালো কি রং খারাপ, কোন দিকে মুখ করে বসে পড়বে, সব কাজে লাগবে। কিন্তু এই মুহূর্তে কোনোটাই কাজে লাগাবে না। আমি বললাম পূর্ব দিকে মুখ করিয়ে বসান। আপনি আপনার ছেলেকে গত 1 বছরে 8 ঘন্টা পড়তে দেখেছেন? দেখেননি তো? তাহলে এটার আউটপুটটা জিরো। পজিটিভলি ভাবুন, শুধু কোন দিক মুখ করে বসবে আর কি কালার করবে, এটা কে করবে? যে একটা দারুণ পড়াশোনা করে দারুণ রেজাল্ট করতে চাইছে, ভাইরাস আপনার ছেলে পড়তেই চাইছে না। ব্যাপারটা বুঝুন, বুঝে প্রসেস করুন, দেখবেন একদম পারফেক্ট একটা রেজাল্ট আসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি অভিরূপ সেন বেলগুড়া থেকে বলছিলাম। কে বলছেন? অভিরূপ সেন। আচ্ছা আচ্ছা, কি বিষয়ে কথা বলবো দাদা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, আপনার বিষয়ে কথা বলবেন? হ্যাঁ আমি আমার বিষয়ে কথা বলবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। বাড়ির বাস্তু। আচ্ছা, বাড়ির ব্যাপারে, বাড়ির বাস্তুর ব্যাপারে। হুম হুম। আচ্ছা, কোথায় বাড়ি বললেন আপনি? বেলঘড়িয়া। নিজের বাড়ি? নিজের বাড়ি। আচ্ছা, আমি আপনাকে একটুখানি বাড়ির ডায়াগ্রামটা জিজ্ঞেস করছি, একটু মানে ঠিকঠাক মতন বলুন। আপনার বাড়ি কতটা জায়গার উপরে? 3 কাঠা। 3 কাঠা। নিজেদের বাড়ি তো? হ্যাঁ নিজের। আচ্ছা, বাড়িতে ঢোকার সদর দরজাটা কোন দিকে? ওটা পশ্চিমে। একদম ডট পশ্চিম? ডট পশ্চিম। আচ্ছা দাঁড়ান একটু ধরুন, মেন গেট পশ্চিমে। আচ্ছা, বাড়িতে ঢুকলেন, এবার ডান দিক বা দিকে একটু বলুন। রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘরটা আমাদের দক্ষিণ দিকে। একদম ডট দক্ষিণ না একটু ডান দিক বা দিক চাপা? একদম ডট দক্ষিণ। হ্যাঁ হ্যাঁ। ওকে, সাউথে কিচেন। বাথরুম বলুন কোন দিকে আছে? বাথরুম একদম উত্তরে, রান্নাঘরে উল্টো দিকে একদম। আচ্ছা, সেটা কি একদম ডট উত্তর দিক না একটু ডান দিক বা দিক আছে? ডট। ডট উত্তর দিক। দাঁড়ান, সেপটিক ট্যাঙ্ক কি ওখানেই? সেপটিক ট্যাঙ্কটা হ্যাঁ বাথরুমের ওখানে। ওখানে মানে সেপটিক ট্যাঙ্ক ডান দিক বা দিক করা সরল নেই তো? না না না, একদম ওখানে। আচ্ছা, বাকি বেডরুম কোন দিকে? বাকি বেডরুম আপনার পূর্ব দিকে রয়েছে। পূর্ব দিকে। দিকে রয়েছে। আরেকদিক আরেকটা পশ্চিম দিকে রয়েছে। পশ্চিম দিকে। আচ্ছা, কে কে আছেন আপনারা বাড়িতে? এতে আমরা রয়েছি, আমি, আমার বাবা মা, দাদা, বৌদি এবং তাদের সন্তান। আচ্ছা, আপনি কি করেন? আমি এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। প্রাইভেট কোম্পানি চাকরি করছেন? দাঁড়ান দাঁড়ান, আমি এক এক করে, আমি যেমন যেমন জিজ্ঞেস করবো আপনি বলবেন। হ্যাঁ। আচ্ছা, এখানে কতদিন আছেন আপনারা? এখানে 10 বছর। 10 বছর। তার মানে 10 বছর আগে আপনি যখন এখানে এসেছেন তখন আপনি স্টুডেন্ট, হ্যাঁ। তাই তো? আপনার দাদা কি করেন এখন? দাদা এখন, দাদা তো হুম। দাদা এখন ওই মিউনিসিপ্যালিটি চাকরি করছে। আচ্ছা, দাদাও 10 বছর আগে স্টুডেন্টই ছিল আমি ধরে নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। যখন আপনারা এসেছিলেন। আচ্ছা, আমাকে একটা জিনিস সবার আগে বলুন, এই যে আপনারা দুভাই পড়াশুনো করলেন গত 10 বছর ধরে করে, আপনি একটা চাকরি করছেন, আপনার দাদা চাকরি করছেন, এডুকেশন সেক্টরে আপনারা খুব ভালো রেজাল্ট করতে পারতেন কি না পারতেন না? কোনটা? মোটামুটি করতাম। মোটামুটি করতেন। আচ্ছা, এইবার আমি বলি, আপনারা এবারে প্রফেশনাল কর্নারে এলেন, মানে পড়াশুনো ছেড়ে বা চাকরি বাকরির দিকে। এই কেরিয়ার কর্নারে এসে আপনারা দুজনেই কতটা স্যাটিসফাই? সেটার দিক থেকে সমস্যা। সেটার দিক থেকে সমস্যা। আচ্ছা, এবারে বলুন, রান্না বান্না কে করে? আপনার মা করেন? হ্যাঁ মাই করেন। আচ্ছা, মায়ের কোন রকম শারীরিক যন্ত্রণা জাতীয় সমস্যা আছে? হাঁটু, কোমর, পিঠ, ঘাড় আছে? হ্যাঁ একদম আছে আছে। আচ্ছা, আপনার বাবা কি করেন এখন? রিটায়ার্ড না কিছু করছেন? না করছেন, বাবা প্রাইভেট কোম্পানি চাকরি করছেন। কাটছি করছেন। আচ্ছা, প্রথমে আপনাকে আমি বলি, এই যে আপনাদের মেন গেট পশ্চিম দিক, এটা নিয়ে খুব দুশ্চিন্তার কারণ নেই, মিটে গেল। 2 নম্বর হচ্ছে কিচেন সাউথে সেকেন্ড অপশন বেটার, খুব বেটার নয়, সাউথ ইস্ট হলে ভালো হতো। সাউথকে আমরা বলছি জমের দিক। জমের দিকের মুখ মানে ওই সাইডে রান্নাঘর করতে নেই। জমের কাজ কি? কাউকে মেরে ফেলা, আর কি করা? আপনার ডেভেলপমেন্টকে বাধাপ্রাপ্ত করা। মানে আপনি যাই চেষ্টা করুন না কেন, আমি তাকে ব্লক করে দিলাম, এগোতে দিলাম না।
এটা দক্ষিণ দিকে রান্নাঘরের কাজ হলো। এবং যিনি ওখানে রান্নাবান্না করবেন তার উপর হ্যামারিংটা বেশি আসবে, আপনার মায়ের শারীরিক প্রবলেম থাকবে। ঠিক আছে, এবারে আসছি আমি বাথরুমে। উত্তর দিক হচ্ছে আমাদের জীবনের কর্মজীবনের উন্নতির দিক, 1। 2, উত্তর দিক হচ্ছে কুবের দেবের দিক, পয়সা করি রোজগার করা এবং সঞ্চয় করা। আপনারা প্রথমত পয়সা করি আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী কম রোজগার করবেন এবং দেখবেন সঞ্চয় কম, জলের মতন পয়সা বেরিয়ে যাবে। এগুলো কিছু বুঝতে পারছেন? সেটা হচ্ছেই। এটা পুরোটাই এই যে আপনার কর্মজীবনে জিজ্ঞেস করলাম, বলেন ওখানেই প্রবলেম, এই সবকটার জন্য দায়ী কিন্তু আপনার এই বাস্তু। এবারে এখান থেকে আপনি কি করে মুক্তি পাবেন, এটাই তো প্রশ্ন আমাদের। 3টে রাস্তা। 1 নম্বর হচ্ছে হয় আপনাকে জায়গাটা ছেড়ে চলে যেতে হবে, যেটা সম্ভব নয় নিশ্চয়ই, তাই তো? সম্ভব নয়। সেকেন্ড হচ্ছে আপনি আবার রিকনস্ট্রাকশন করুন, ভেঙে চুরে আবার বানান, পসিবল হলে একটা দিক। যদি সম্ভব না হয় তাহলে আমি জানি না আপনি আমার টিভির প্রোগ্রাম দেখেন কিনা, সেখানে হ্যাঁ বলুন। দেখেন, আচ্ছা, তাহলে সেখানে দেখবেন একটি সৃজনতন নামক দ্রব্যের কথা আমরা বলি বাস্তু দোষকে খণ্ডন করার জন্য। একে আপনি আপনার বাস্তুতে স্থাপন করবেন। এবার করতে গেলে কি নিয়ম কানুন, এই আপনি বললাম আর আপনি এলেন নিয়ে চলে গেলেন তা কিন্তু নয়। আপনার বাড়ির প্ল্যানটা আমাকে ডিটেলসে একবার দেখতে হবে, দেখে আমি আপনাকে জানাবো আপনার এই বাস্তুর বাস্তুদোষ কাটাবার জন্য কিরকম পরিমাপের সৃজনতন্ত্র প্রয়োজন, এইবার তাকে রেকটিফাই করে নেওয়া। আপনাকে কি করে শোধন করে বসাতে হবে, কি মন্ত্র উচ্চারণ করতে হবে, সবকিছু করে আপনি তাকে স্থাপন করলেন। আপনার ফিউ টাইমস দেখলেন আপনাদের এই প্রবলেমগুলো কেটে গেল। সৃজনতন্ত্র কি করবে, ওই যে বাথরুম রান্নাঘরের যে নেগেটিভ এনার্জি তাকে গার্ড করবে। আপনার যে পার্সোনাল ডেভেলপমেন্ট পাওয়ার যে যোগ্যতা তাকে বাড়িয়ে তুলবে, তবেই কিন্তু আপনারা ডেভেলপমেন্ট পাবেন দাদা, নতুবা পাবেন না, এটা বুঝে নিন। এবার কি করবেন দ্যাট ইজ আপ টু ইউ, আপনি বুঝুন। কারণ আপনাদের জীবনটা মোটে শুরু হচ্ছে কর্মজীবন, এরপর আপনি বৈবাহিক জীবনে আসবেন। এখনকার যে আর্থিক পরিস্থিতি তাতে যদি সেটা খুব ভালো জায়গায় না থাকে আপনি ভবিষ্যতে স্ট্যান্ড করতে পারবেন না দাদা। আর সেই জায়গাটা কে দেয়, উত্তর দিক। এটা আপনাদের ডিফেক্ট। এবার আপনি চিন্তা করুন কি করবেন। ঠিক আছে, আমি কথা বলবো, চেষ্টা করুন, আশা করা যায় প্রবলেমটা কাটিয়ে নিতে পারবো আমরা। ওকে দাদা, থ্যাংক ইউ। মোটামুটি যা যা বললাম ঠিক আছে তো? একদম বলা ছিল, আপনি তো বলে দিলেন আমাকে। ঠিক ঠিক আছে, ও বলা যায়, এটা কোনো বড় কথা না। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো যাই হোক, সেখানটায় আমরা ছিলাম যে এই যে ব্যবস্থাপনা, এইটাই যদি আমি এক্সাম্পল হিসেবে ধরি, এই যে এনারা একটা 10 বছর আগে বাড়ি করে এলেন কি কিনে এলেন, যেটাই করুন, তৈরি করুন বা পুরনো বাড়ি কিনেছেন, পরিকল্পনাটার অভাব। যেটা বানাচ্ছি বাস্তু অনুযায়ী বানাই, এটা আমি অ্যাডভাইস করে দিই কোথায় আপনি কোনটা বানাবেন। আপনি একটা ফ্ল্যাট কিনবেন, বাস্তু অনুযায়ী কিনুন, যে এই ফ্ল্যাটটা বাস্তু অনুযায়ী তৈরি হয়েছে কিনা। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি একটু চাঁদা থেকে বলছি, আমার ছেলে সম্পর্কে জানবো। আচ্ছা, ছেলের নামটা কি? ছেলের নাম পিনাকি দাস। পিনাকি দাস। ছেলের ডেট অফ বার্থ বলুন। 1990 31শে মে। 31শে মে 90। হ্যাঁ 90। সময়টা ভোর 3:25। 3:25 ভোর। কোথায়? চাকদা? চাকদা। একটু ধরুন। ওর কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলবো। কি করছে এখন আপনার ছেলে? এখন কিছুই করছে না, টিউশনি বাড়িতে করতে, এখন টিউশনিও করছে না, একদম পুরো বসে রয়েছে। পড়াশোনা কতদূর করেছে? ও ডিপ্লোমা পাস করেছে, ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছে, আচ্ছা, পাস করেছে, কিন্তু কিছুই হচ্ছে না। আপনি আপনার ছেলেকে যা যা বলবেন এক কথা শুনে নেবে তো? হ্যাঁ বলুন। আপনি আপনার ছেলেকে যা যা বলবেন এক কথায় একদম চুপচাপ শুনে নেবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আপনার কথার কোনো অন্যথা করবে না তো? আশা তো করি করবে না। করবে না। আপনার ছেলেকে বলবেন প্রতিদিন 1 ঘন্টা মেডিটেশন করতে, চোখ বন্ধ করে এরকম করে বসে রাখবে, মেডিটেশন 1 ঘন্টা। পারবে করতে? আচ্ছা আচ্ছা। করতে পারবে কি? হ্যাঁ, কোন টাইমটা কখন? টাইমটা কখন? যে কোনো টাইম, 1 ঘন্টা এক জায়গায় চুপ করে বসে ধ্যান করতে হবে। আপনার ছেলে করতে পারবে কি, এটা আমায় বলুন। আপনি তো আপনার ছেলেকে চেনেন। অবশ্যই, সেটা সকালে না বিকেলে কখন করলে ভালো হবে সেটা। আমি ওটাই বলিনি, ওটা পরে বলবো। আগে বলুন, আপনি অ্যাজ এ মাদার আপনার ছেলেকে চেনেন,
আপনার ছেলেকে 1 ঘন্টা চুপ করে এক জায়গায় বসে ধৈর্য ধরে ধ্যান করতে হবে, করতে পারবে? অবশ্যই অবশ্যই। রাইট, এটা যদি করতে পারে তাহলে আপনার ছেলের আর কোনো প্রবলেম থাকবে না। আপনার ছেলের জীবনের সবচেয়ে বড় প্রবলেম হলো কোনো ডিসিশন নেই, কোনো পারফেক্ট দিশা নেই, টার্গেট নেই। আজকে এইটা করছি, কালকে ওইটা করছি, পরশু এটা করছি, পরশু দিন ওইটা করছি, স্টেবল নয় আপনার ছেলের লাইফ। যেদিনকে এই স্টেবিলিটিটা আসবে আপনার ছেলের মধ্যে, সেই দিন আপনাকে কাউকে ফোন করতে হবে না। আচ্ছা, কি বলেছি বুঝতে পেরেছেন? দেখাটা পরে, আগে এটা করান ছেলেকে আপনি। 1 ঘন্টা সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক, আপনার ছেলেকে 1 ঘন্টা চুপচাপ ধ্যান করতে বলুন, চোখ বন্ধ করে এক জায়গায় বসে, উত্তর দিক বা পূর্ব দিক মুখ করে ধ্যান করতে বলুন। এটা যদি আপনার ছেলে করতে পারে, হ্যাঁ, অনেক দেরিতে বললেন। আমি প্রথম থেকে আপনাকে এটাই বলাতে চাইছি। ওই যে বললেন প্রচন্ড রাগ আর মাথা গরম, আপনি বললেই আপনার কথা আপনার ছেলে শুনবে না। আপনি লিখে রেখে দিন, প্রশান্ত ভট্টাচার্য বলল, ও সবার আগে কোশ্চেন করবে কেন করব, কি হবে করে। যদি এটাই হয়, যে কারণে বলছি আপনার ছেলের মধ্যে কোনো রকম কনসেন্ট্রেশন নেই, স্থিরতা নেই, এইগুলোকে যদি ব্যালেন্স করতে পারেন তবে কোনো রেমেডি লাগবে না, নতুবা রেমেডি দিতেই হবে, নালে আপনার ছেলে জীবনে কোনোদিন স্ট্যান্ড বাই হবে না। লিখে রেখে দিন, আপনি জীবনও হবে না। আমি যে কথাটা প্রথম থেকে বলতে চাইছি আপনি পরে বললেন, ওকে আপনি 1 ঘন্টা বসিয়ে কোনোদিন ধ্যান করাতে পারবেন না। এই স্টেবল করার জন্যই তবেই আপনার ছেলের ক্যারিয়ার ডেভেলপ করবে। ওই ডিপ্লোমা করলে এখনো পর্যন্ত কিছুই হলো না, 90 সালে যার জন্ম 30 বছর বয়স হয়ে গেল, আর কোনোদিন কিছু হওয়ার সম্ভাবনাও কম। যদি না আপনি একে স্টেবল করেন, তাহলে এই জায়গাটাকে ঠিক করতে হবে ম্যাডাম, এটা বুঝুন। আমি আপনাকে কথাটা প্রথমে বোঝাবার জন্য বলেছিলাম, আমি তো ধরে নিয়েছি আপনি বুঝতে পারছিলেন না। সুতরাং ছেলেকে রেমেডি দিতেই হবে, তবেই কিন্তু স্থির হবে, ব্যালেন্স হবে, নতুবা কিচ্ছু হবে না। পারলে যোগাযোগ করুন, ঠিক করে দেবো আমি, কেমন? আমার পার্সোনাল নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাই হোক, প্রশান্ত ভট্টাচার্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে, তো প্রথমে উনি বুঝলেন না, তারপরে বলছেন প্রচন্ড মাথা গরম, রাগি মেজাজি। আরে ওই জন্যই তো বলছি, যা বলবো তাই শুনবার লোক নয়। আপনি ডান দিকে বললে ও বাঁ দিকে যাবে, তাহলে কি করে ডেভেলপমেন্ট আসবে ভাই? তো এইগুলো আগে ঠিক করতে হবে। ওই যে প্রথম বাবা ফোন করলেন, কি কালার দেবো ছেলেকে, ছেলে পড়াশোনা করে না। আরে ছেলেকে লাল জামা পড়লে কি ফার্স্ট হয়ে যাবে? যুক্তি দিয়ে বুঝতে হবে। যাই হোক, আমরা যেখানে ছিলাম, ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করব। শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার ব্যক্তিগত চেম্বার। যারা যেদিন আসবেন ফোন করবেন, যারা আসতে পারছেন না অনলাইনে আমার ভিজিট পেমেন্ট করে দিন, করে ফোনে আলোচনা করুন। রেমেডির সময় চেম্বারে আসতেই হবে, যেটা এখন ডেলি করছেন মানুষ। আর যারা পারছেন আসতে, তারা সরাসরি চেম্বারে এসে যোগাযোগ করুন। পড়াশুনো, চাকরি, বিয়ে, বাস্তু, যে কোনো বিষয়। কিন্তু আমি বলবো, এই যে মুহূর্তটা, আবারও বলছি, বাস্তুর কোনো রেমেডি এই মুহূর্তে কিন্তু আমি কাউকে দিচ্ছি না, রেডি করছি, আলোচনা করছি। আমরা 17ই অক্টোবরের পর থেকে এই রেমেডিগুলোকে স্থাপন করতে শুরু করব। যারা মনে করছেন বাস্তু দোষ আছে, জীবনে চলার পথে বাধা দিচ্ছে, তারা এই বাস্তুকে ইমিডিয়েট এই দেবী পক্ষ, পুরো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, ধনতেরাস, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো পর্যন্ত আপনারা সারাই করে নিন, আপনাদের বাস্তু দোষ কাটিয়ে নিন। কি করতে হবে? বাড়ির প্ল্যান ড্রয়িংটা নিয়ে চেম্বারে আসুন, নতুবা অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে পাঠাবেন, আমরা আলোচনা করে রেডি করে রাখলাম। এইবার কোন সৃজনতম লাগবে, কত দামের লাগবে আপনি জেনে নিলেন, তাকে কি করে শোধন করবেন, কি মন্ত্র উচ্চারণ করে তাকে স্থাপিত করবেন, সব জেনে নিলেন। আফটার ফিউ টাইমস আপনি দেখলেন আস্তে আস্তে আপনার এই প্রবলেমগুলি কেটে গেল। কারণ পরিকল্পনার ভুল। আপনি ভুল পরিকল্পনা করে উত্তর পূর্ব দিকে বাথরুম করে ফেলেছেন। যেমন এখানে একজন ফোন করলেন, তার উত্তর দিকে রয়েছে বাথরুম। কেরিয়ার কর না, জীবনে ইকোনমিক ডেভেলপমেন্টের জায়গা, কুবের দেবের জায়গা। আপনি কুবের দেবের স্থানে গিয়ে সকালবেলা পটি করেন, ইজ ইট রাইট? তারপর সেই ভগবান আপনাকে টাকা পয়সা দেবে? দিতে পারে কি? আপনি হলে দিতেন? দিতেন না, আপনার মাথায় নোংরা ফেললে। সেম অ্যাজ এইগুলো এইভাবে খুব লাইটলি বুঝতে হবে আমাদের। জটিলতা কিছু নেই, রাশন দোকান নয় আসুন আর কিনে নিয়ে চলে যান লাইন দিয়ে, না। বিচার করে, বাস্তু বিচার করে তাকে রেমেডি অ্যাপ্লাই করুন, সৃজনতম স্থাপন করুন।
99.9% মানুষ আমার কাছে উপকৃত, এটুকু বলতে পারি। আজকের মতো বিদায় নিই। আপনারা মোটামুটি এখন অনুষ্ঠান প্রায়ই পাচ্ছেন, প্রতিদিন পাবেন। ভালো থাকুন, নমস্কার।